নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অলৌকিক জোনে আজকে ঘটনা পাঠিয়েছেন ঝম্পি মুখার্জি। ঘটনা আমি শুনেছিলাম আমার জেঠিমার কাছ থেকে, অনেক দিন আগের ঘটনা। খুব অদ্ভুত লেগেছে তাই লিখে ফেললাম। কুমড়ো গাছটা বেশ লকলকিয়ে বেড়ে উঠেছে। রান্নাঘরের চালে দেখে পদ্মা ভাবল এটাতে 2-4টে ফুল ধরেছে, একটাতেও আর কি ফল ধরবে না। আগের বছরে গাছটাতে বেশ ফল ধরেছিল। তার পিসশাশুড়ি রাত দিন ওই কুমড়ো খাবো করে মরত। বুড়ি খুব ভুগছিল হাঁপের কষ্টে, মরময় হয়েও মরছিল না। এমন নজর ছিল যে কুমড়ো খাবো করতে করতে বুড়ি যেই মরল, অমনি দুদিনের মধ্যেই গাছটা শুকিয়ে মরে গেল। এমনই মানুষ ছিল, হ্যাংলা লোভী বুড়ি। কম জ্বালিয়েছে নাকি ডাইনি বুড়ি। সেই জন্যই তো শেষের দিকে পদ্মা একদম দেখতে পেত না। এবারে আবার ফনফনিয়ে গাছটা বেরিয়েছে, ছেয়ে গেছে রান্নাঘরের চাল। 2টো ফল ধরেছে, আর রোজ সকালে উঠে সেই কুমড়ো দেখাটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে পদ্মার বর বলে, ছেলে মেয়ের দিকে যেমন বেশি নজর দিতে নেই, তাদের বাড়ন্ত ক্ষুণ্ণ হয়, অমন গাছের ফলের দিকে অত নজর দিতে নেই, ফল হতে বাড়ে না। কিন্তু ওই যে কুমড়োর প্রতি ভীষণ ঝোঁক পদ্মার, আর গাছের ফল কাউকে দিতে পারে না প্রাণে ধরে। পদ্মার আশা পরিপূর্ণ করে একদিন গাছের 2খানা কুমড়ো বেশ বড় হলো। পদ্মা ভাবলো সামনেই তার বাপের বাড়ি থেকে কিছু লোকজন আসবে। ওই কুমড়ো নাবিয়ে ছোলা ভিজিয়ে নারকোল দিয়ে মজিয়ে কুমড়ো ছক্কা করবে, আর লুচি একদম জমে যাবে। যারা আসছে তাদের বেশিরভাগই বিধবা মানুষ। মাছের রেলা চলবে না, ঘরের গরুর দুধের পায়েস করে দেবে। পরের দিন সকালবেলা পদ্মার হাহাকারের চোটে তার বড় নবীনের ঘুম ভাঙল। তার মনে হলো কি যেন মারা গেছে, এমন করে পদ্মা কাঁদছে। নবীর হুড়মুড় করে বাইরে এসে দেখে পদ্মা রান্নাঘরের চালের দিকে তাকিয়ে কেঁদে মরে যাচ্ছে। সেই দিকে তাকিয়ে নবীন বুঝতে পারে কুমড়ো 2টো সেখানে নেই, কে যেন কেটে নিয়ে গেছে। চুরি চামারি গায়ে লেগেই থাকে, তবে ঠিক ফল চুরি আনাজ চুরির ঘটনা এখানে ঘটে না। কাপড় জামা জুতো বালতি বাসন কুসুন এসবও চুরি হয়, কিন্তু ফল পুকড়ো আনাজপাতি বড় একটা চুরি হয় না। কুমড়ো লাউ পেঁপে কাঁচকলা কাঁচা লঙ্কা লেবু সব ঘরেই আছে, কে আর চুরি করবে? যে চুরি করছে সে হয়তো পদ্মার পেছনে লাগার জন্যই চুরি করছে, খাবার জন্য না। পদ্মা এমনভাবে গাছকে আগলে রাখে, লোকজনকে ধারে কাছে আসতে দেখলেই তাড়া দেয়, মহা বিরক্ত হয়, আবার রাগিয়ে দিয়ে মজাও পায়। সেই চিরাচরিত কথাটাই নবীন বলল তার বউকে, হারামজাদারা চুরি করছে করুক, তুমি চিন্তা করো না, গাছ থাকলেই ফল হয়। ওই দেখো আবার ছোট একটা কুমড়ো ধরেছে, এ একদম আমাদের জানলার সামনাসামনি। এটা আর কেউ চুরি করতে পারবে না। আমাদের জানলা তো সব সময় খোলা থাকে, ঘরে সব সময় খোকা খুকি কিংবা আমি কেউ না কেউ থাকি। পদ্মা সেই কুমড়ো আগলে রাখে, আবার সেই কুমড়ো বড় হয়। পরিপুষ্ট কুমড়োর জন্য আর অপেক্ষা করে না। পদ্মা আর বড় হওয়ার দরকার নেই, কেটে এনে নিজের খাটের তলায় রেখে দেয় চটচাপা দিয়ে। এখন ঘরের থেকে তো 1 পা বাইরে বেরোয় না নবীন, খাটের ওপর সারাক্ষণ শুয়ে থাকে। হাঁপের টান বেড়েছে, বেরোতে পারছে না। মিস্ত্রির কাজ করে, খাটুনির কাজ অত সহজ নয়। বয়স হচ্ছে, এখন আর অত পারে না। বয়সেই বিয়ে করেছিল, তাই তার ছোট ছোট ছেলেপুলে। সকালে উঠে পদ্মা খাটের তলায় কুমড়ো বার করতে যায়। উমা, যেমন চট চাপা ছিল তেমনই আছে, কিন্তু ভেতরে কুমড়োটা নেই। হাও মাও করে ওঠে, ওমা আমার কুমড়ো গেল কই? নবীন আবার ধরপড় করে উঠে বসে, বলে, কই যাবে? ঘর থেকে তো 1 পা বেরোয়নি, বাইরের লোকও আসেনি কো। কাল থেকেই বৃষ্টি পড়ছে। খোকা খোকু এত ছোট যে কুমড়ো নিয়ে দিয়ে আসবে না কাউকে। তবে কুমড়ো গেল কই? তখনই খাটের তলায় উকি দিয়ে নবীন দেখল চটটার ওপর কি যেন একটা পড়ে আছে, কালচে গুঁড়ো গুঁড়ো। দেখে চটটা টেনে দোক্তা সুপুরি। অবাক হয়ে গেল, দোক্তা সুপুরি তো এ বাড়িতে আর কেউ খায় না। তখনই তার মনে পড়ে গেল দোক্তা সুপুরি তার পিসি খুব খেত। সে ভয়ে কথাটা পদ্মাকে আর বলল না। পদ্মা এমনিতে ভীতু মানুষ, তার মধ্যে সে তার পিসিকে 2 চক্ষে দেখতে পারত না। এমন কথা শুনলে তেলে বেগুনে জ্বলে যাবে। একটু বাদে পদ্মার চিৎকার শোনা গেল, ও মাগো এসে দেখে যাও, ডাইনি বুড়ি আমায় মরেও শান্তি দিল না। নবীন বাইরে এসে দেখল
তার চৌকাঠ থেকে পিসির ঘর অবধি একটা একটা পায়ের ছাপ, একটা গোল বাঁকা ছাপ, বৃষ্টিতে অল্প কাদা মাখা। এই ছাপ তাদের খুবই পরিচিত। পিসির একটা পা খুঁজছিল, গোল মতো, থ্যাবড়া মতো। পায়ের আঙুলগুলো যেন গজায়নি, হাতের মুঠোর মতো, তাই বিয়ে হয়নি। সারা জীবন এই বাড়ি থেকেছে আর জ্বালিয়েছে। একটা পা ঠিক ছিল, তাই যখন হাঁটত পা ঠিক মতো পড়তো না, অন্য পায়ের জায়গায় এমনই গোল ছাপ পড়ত। নবীন আর পদ্মা দুজন দুজনের মুখের দিকে চাকিয়ে রইল অবিশ্বাস আর ভয়ের দৃষ্টিতে। এ বৃষ্টিতে কেউ যখন আসেনি, তবে কে নিয়ে গেল কুমড়ো? পিসি। নবীন ভয়ে ভয়ে পিসির দড়ির কাছে গেল। খুপড়ি ঘরে শেকলটা খুলে দেখল ভ্যাপসা পচা গন্ধ। ঘরের চৌখাটের সামনে একটা কুমড়ো থেবড়ে পড়ে আছে, কেউ যেন আছাড় মেরেছে। আর কোণের দিকে আরও দুটো কুমড়ো, পচে একটা ভ্যাপসা গন্ধ ছাড়ছে। সেগুলোকেও আছাড় দিয়ে ভেঙে ভেঙে রেখে দেওয়া হয়েছে। পাকা কুমড়োতে পচ ধরেছে বলে গন্ধটা বেরোচ্ছে। এ ঘরে আর কেউ আসে না। ঘর কোনো কাজেই লাগে না। ঘর তো নয়, সরু একফালি জায়গা, ভালো করে হাত মেলাই যায় না। তাছাড়া পিসিকে একটু ভয় পায় নবীন। মরার আগে বারবার বলতো কি না, এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমায় তাড়াবার চেষ্টা করে লাভ নেই, মারার চেষ্টা করে মেরে ফেললেও শান্তি দেব না তোদের। সেইটাই মনে মনে ভাবতে লাগলো। এ ঘরে কেউ ঢুকতো না। ঘর তো নয়, সরু একফালি জায়গা, সেখানে কুমড়ো খুঁজে দেখার কথা কেউ ভাবেনি। দ্রুত পায়ে ছুটে বেরিয়ে গেল নবীন। কুমড়ো গাছ কেটে দাও, ও কুমড়ো আমাদের খাওয়া হবে না। পিসির লোভের কুমড়ো রাখা মানে আপদ রাখা, না থাকলে বোধহয় শান্তি হবে। এরপর গাছ কেটে দিয়েছে তারা। পদ্মা শখের কুমড়োর খাবার কথা বলতো না, লোকে দিয়ে গেলে খেত না, কে জানে বুড়ি আবার কিভাবে জ্বালাবে। তবে ওই ঘরে খুটখাট শব্দ, রাতের বেলায় পিসির পা টেনে টেনে বারান্দায় চলার শব্দ তারা চিরদিনই পেত। রাতে জল খেত না, পাছে কলঘরে যেতে হয়। সমস্যা শেষ হয়নি, তারা চেষ্টাও করেনি, ওভাবেই কাটিয়ে গেছে দিন। আজকের দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন ডি ঘোষ। ওনার ঘটনা তোমরা এর আগেও শুনেছ। উনি শেয়ার করেছেন ঘটনা ওনার এক ভাইরা ভাইয়ের। তিনি রেলের পুলিশে চাকরি করতেন, মানে আরপিএফে, এবং সাঁতরাগাছিতে পোস্টেড ছিলেন। এই ঘটনা উনি বহুদিন আগে আমাকে পাঠিয়েছিলেন, এবং ছোট ঘটনা হলেও উনি অনুরোধ করেছেন ঘটনাটা যেন তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিই। উনি বলছেন তখন উনি ওখানে পোস্টেড। এবার সুরক্ষা রেলের দপ্তরে যা যা ব্যবস্থা থাকে সেগুলো তো দেখা ওনাদের কাজ। একদিন দেখেন মাথায় একটা ঝাঁকার মতো নিয়ে একটি মেছুনি লাইন পার হচ্ছে, এবং সেটা বেআইনিভাবে সাঁতরাগাছির ওখানেই। উনি তাকে দেখে এই মানে তাকে বাঁচাতেই গেছেন, তাকে সাবধানই করতে গেছেন, কিন্তু মেছুনি বুঝতে পারেনি পুলিশ তাড়া করছে ভেবে, কি ভাবতে কি ভেবেছে, তারা হুড়ো করে লাইন দিয়ে নেমে পার হয়ে ওই দিকে যেতে যায়। তখন একটি ট্রেন এসে তাকে চাপা দিয়ে চলে যায়। তার চাপা দেওয়াতে ভয়ঙ্করভাবে বডিটা একদিকে এবং মুন্ডুটা একদিকে। বডিটা কোথায় গিয়ে ছিটকে পড়ে জানি না, মুন্ডুটা ওখানে পড়েছিল। ট্রেনটা বেরিয়ে যেতে যখন ছুটে তারা যায়, এবং আরও অনেকজন, তিনি দেখেন ওই মেছুনির মুখটা প্রথমবার তার দিকে তাকিয়ে বলল, তোর জন্য তোর জন্য। এবং সেই যে তোর জন্য বলল, ব্যাস তারপর থেকে ওনার পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছিল। উনি সুস্থ ছিলেন না, নানা রকম ওনার ওপর সমস্যা এসেছিল। প্রচুর ওনার চিকিৎসা করা হয়, প্রচুর ওনাকে ডাক্তার দেখানো হয়, এবং ভারতবর্ষ তো ছেড়েই দিন, সিঙ্গাপুরেও ওনাকে ডাক্তার দেখানো হয়। কোথাও তার চিকিৎসার করেও তার কোনো লাভ হয়নি। সেই দৃশ্য উনি দেখেছিলেন, এবং তারপর থেকে তার সেই আত্মা গোটা জীবন তার সেই ভাইরা ভাইকে, দূর সম্পর্কে ভাইরা ভাইকে তাড়া করে বেরিয়েছে। খুবই ছোট ঘটনা, অনেক দিন আগে আমিও শুনেছিলাম। উনি যখন ঘটনাটা পাঠিয়েছিলেন পড়েও ছিলাম, আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম বন্ধুরা। ছোট ঘটনা, কিন্তু ঘটনাগুলো সত্যি শুনলে খুব অদ্ভুত লাগে। তৃতীয় যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি পাঠিয়েছেন একজন দিদি বলতে পারি, অনিমাদি।
উনি বলছেন আমি বর্তমানে একটি আয়া সেন্টারে কাজ করি। উনি এর আগেও বোধহয় ওনার সেন্টার থেকে অনেকে ঘটনা পাঠিয়েছেন, কেন ওখানে ওনারা অনেকেই শোনেন। আচ্ছা, উনি বলছেন আমি একটা অদ্ভুত ঘটনা একটা বাড়িতে কাজ করতে গিয়ে শুনেছিলাম। আজকে সেটা আমি আমার এক ভাইপোকে দিয়ে লিখে পাঠালাম। বলছেন একটা গ্রাম নয় আবার শহরও না, একটা মফস্বলে কাজ পেয়েছিলাম, বাড়িটার জায়গাটা বলতে চাইছি না। সেই সময় প্রথমে আমাদের সেন্টার থেকে দুটি মেয়ে কাজ করতো। একজনের মা মারা গেল বলে ছেড়ে দিল, আর একজন ছেড়ে দিল, তার বাড়িতে হাজব্যান্ড অসুস্থ হলো। তারপর আমি কিছুদিনের জন্য ঢুকেছিলাম, শুধুমাত্র তাদের যে অসুস্থ আর কি, সে ঠিক হয়ে গেলে সে আবার ফিরে আসবে। ততদিন আমরা তো সেন্টার থেকে কোনো না কোনো লোক সেই বাড়িতে দেওয়া হয়, যেখান থেকে যারা লোক নেয়। তো আমি কিছুদিন কাজ করছিলাম, তো বাড়ির যিনি মানে বয়স্ক ভদ্রলোক, একজন বৃদ্ধ, তার দেখাশোনার জন্য বয়সকালে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। ওনার স্ত্রীও বেশ বয়স্কা এবং অসুস্থ, স্বামীকে দেখাশোনা অত বেশি কিছু ওনার পক্ষে সম্ভব না। আর ওনার একটি ছেলে থাকে বিদেশে থাকে এবং একটি ছেলে বাড়িতেই থাকে। দেখে মনে হয় বেশি দূর পড়াশুনো জানে না, তবে ওদের বাড়িতে একটু অবাক হলাম, একটু উঠোনটা বিশাল বড় একটা জায়গা, একটি গরু বাছুর রাখা আছে। তো শহরের বাড়িতে কুকুর টুকুর রাখতে দেখেছি, গরুর চলটা আমি যেখানকার কথা বলছি আমি দেখিনি। তো ওদের বাড়িতে গরু দেখে ভাবলাম হয়তো গরুর দুধের ব্যবসা বা কিছু। তো জিজ্ঞেস করেছিলাম সে ভদ্রমহিলাকে, বললেন যে না, কোনো ব্যবসা না, আমার ছেলে গরু প্রচণ্ড ভালোবাসে। ও ছোটোবেলা থেকে যখন স্কুল থেকে আসতো গরুকে খাবার দিত। ওদের স্কুলের ধারে একটা ষাঁড় দাঁড়িয়ে থাকতো, শম্ভু নাম ছিল, তাকে খাবার দিত। সবাই ভয় পেত ওই ষাঁড়টার সামনে যেতে, অ্যাভয়েড করতো, ও আবার সামনে যেত। কি ভয় পেতাম, ছেলেকে বলতাম যাসনি বাবা। বেশি দূর লেখাপড়া করেনি, মাধ্যমিকের পর ছেড়ে দিয়েছে। পুজো আচ্ছা করে, আর এই গরু প্রতিপালন করা, কখনো কখনো বিড়ালকে খাওয়ানো, বা রাস্তাঘাটে কোথাও কখনো কুকুর পড়ে আছে অসুস্থ, তাকে সেবা করা, ও এইসব নিয়েই থাকে। বিয়ে থা করবে না, আমরাও জোর জবরদস্তি করি না, আজকের যুগের যা অবস্থা বিয়ে করেও তো এই অবস্থা। এইসব কথাবার্তা ওনার সঙ্গে হচ্ছিল, বৃদ্ধার সঙ্গে। বড় ছেলে যত লেখাপড়ায় ভালো, উন্নতি করেছে, তার মানসিকতা আলাদা। ছোট ভাই একদম টোটালি মানে বিপরীত আর কি। ভাই ভাই মিল আছে, বছরে একবার আসে তারা, ওদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। বলছেন এই গত 1 বছর ধরে হচ্ছে না, কারণ বয়স্ক ভদ্রলোক রিসেন্ট মারা গেছেন, মানে গত বছর মারা গেছেন, পুজো বন্ধ হয়ে গেছে না। তার আগে অবধি ওরা পুজোতে যেতেন ওদের বাড়িতে। বলছেন কিন্তু আমার এই ছেলের এই গরুর বাছুর বা প্রাণীর প্রতি ভালোবাসার পেছনে না একটা অদ্ভুত ঘটনা আছে। বলছে কী ঘটনা? বললে অনেকে বিশ্বাস করবে না। তো ইনিও অনেক আধ্যাত্মিক কথা বলছিলেন, তাতে ওনার একটু বিশ্বাস হয় যে আমি আমার ছেলের ব্যাপার তো সবাইকে বলে বেড়াই না। আমার ছেলে না জাতিস্বর, ছোট ছেলেটা। বলে কেন? বলে ও যখন জন্মায়, জন্মের পরে আমার গুরুদেব বলে দিয়েছিলেন যে ছেলে কিন্তু জাতিস্বর হবে। আমার গুরুদেব ছিলেন প্রচণ্ড বিদ্বান এবং ক্ষমতা সম্পন্ন। তিনি যোগ বলে অনেক কিছু বলতে পারতেন, ভূত ভবিষ্যৎ বর্তমান, কিন্তু খুব বেশি প্রয়োজনের অতিরিক্ত উনি কথা বলতেন না, কিন্তু ওনার ক্ষমতা ছিল। তো আমার ছেলের বেলায় উনি বলেছিলেন, বড় ছেলেকে বলেছিলেন হ্যাঁ লেখাপড়া ভালো হবে স্বাভাবিক, কিন্তু ছোট ছেলে জন্মানোর পর উনি বললেন ছেলে জ্যোতিষ্বর হবে, কথা বলতে শিখুক, দেখবে ও সব রকম কথা বলবে। তো কোথাকার ছেলে, কে ছিল, কি বৃত্তান্ত, জাতিস্বর শুনলেই একটা স্বাভাবিক মানুষের একটা বাড়তি আগ্রহ তৈরি হয়। তখন উনি জিজ্ঞেস করলেন যে কে ছিল, কি বৃত্তান্ত? বলে তুমি ওকে বড় হতে দাও, তুমি নিজেই বুঝতে পারবে। তো খাওয়া দাওয়ার আচার আচরণ বিশেষ একটি ধর্মের লোকেদের মতন ছিল, বসার ধরন সব কিছুর একটা ছিল। এবং উনি বলছেন আমি বুঝতে পারতাম না, শুধু আমাদের বাড়িতে বা মিস্ত্রি কাজ করতে এসেছিল, এসে বলেছিল এই ছেলেকে আপনাদের মানে নিজেদের বাড়িতে না কখনো দত্তক নিয়ে এসছেন? বলছে না আমার নিজের ছেলে, ছোট ছেলে। তারা বলছে, আমি বিশেষ কেন বলছি, নাম নিচ্ছি না, অনেকেই খারাপ ভাবে, বুঝতেই পারবে তোমরা। তারা ভাবছে যে আমাদের মতন বসার ধরন, আমরা যেভাবে খাই বা আমরা নামাজ পড়ার আগে যেভাবে অজু করি, ওই রকম মানে ব্যাপারগুলো অনেকটা ওরকম। ও বলছে হতে পারে, এক একজনের এক এক রকম। তখন ওনারা গুরুত্ব দেননি। ছেলে যখন 6-7 বছর বয়স হলো, আস্তে 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 পশু পাখির প্রতি ভালোবাসা
ও ছোটো থেকেই বেশি ছিল, বাচ্চারা তো থাকেই, ওর অতিরিক্ত বাড়তে লাগলো এবং একটা সময়ের পর অল্প অল্প এটা ওটা বলতে বলতে ও উর্দু লিখতে পারতো। ওইটুকু ছেলে উর্দু লিখতে পারতো, যেখানে ওদের বাড়ি কি গোটা পাড়ায় হয়তো একজন উর্দুভাষী কাউকে পাওয়া যাবে না। এবং বাড়িতে যায় যারা মিস্ত্রি ভাইরা কাজ করতে এসেছিলেন, ওনারা মুসলিম, কিন্তু ওনারা বাঙালি মুসলিম। বলছি উর্দু লিখতে শিখলো কোত্থেকে? উর্দু লেখা কিছু জিনিস, মানে একজন আবার বিশ্বাস করানোর জন্য একটা কিছু বই নিয়ে এসেছিলো, দেখছে সেটাও পড়তে পারছে। কি করে সম্ভব এইটুকু বাচ্চা পড়তে পারা? অবিশ্বাস্য ব্যাপার। বলে আজকের যুগ হলে বোধহয় মানে ইন্টারনেটে ছড়িয়ে পড়তো যে একটা বিস্ময় বালক বলে। তারপর আস্তে আস্তে আরও যখন একটু বড় হয়, এগুলো ভুলে যেতে লাগলো। ও গরু বাছুর এগুলোর প্রতি ভালোবাসা, এবং তখনও বলল যে আমি থাকতাম, যে জায়গাটার নাম বললো বর্তমানে সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত, যে জায়গাটির নাম বলেছিল। পরবর্তীকালে ওর দাদা খোঁজ নিয়েছিল যে ওই রকম জায়গা সত্যি কোথায় আছে, জানতে পেরেছিল যে আমাদের দেশে নেই, ওটা পাকিস্তানের অন্তর্ভুক্ত। বলছে সেখানে ছিল, এবং ওদের মেন কাজ ছিল, মুসলিম পরিবারের সন্তান ছিল, এবং ওরা যেহেতু কসাই ছিল, তো ওরা ঈদের সময় হোক বা কোরবানি যে কোনো বা এমনিতেও ওদের গরুর মাংস বিক্রি করাটা ওদের ব্যবসা ছিল। প্রচুর হত্যা, ওরা গো হত্যা করেছে, যেটা ওদের ধর্মে খারাপ বলে মনেও করা হয় না, খুব স্বাভাবিক তাদের কাছে সেটা। কিন্তু বলছে তার জন্য ওনাকে, ও বলছে আমি মৃত্যুর পর নাকি প্রচুর কেঁদেছি, এবং সেই গরুদের কান্না নাকি তাদের সেই চিৎকার কানেরও বাজতো। ঘুমোতো, দুপুরবেলায় ঘুমোতো, তখন যখনই ঘুমিয়ে পড়তো বাচ্চা ছেলে, ঘুম থেকে উঠে বলতো গরু কাঁদছে, গরু কাঁদছে, গরুর কান্না চিৎকার এগুলো শুনতে পেত। ওর ভীষণ কষ্ট হতো, এবং গরুর প্রতি ভালোবাসা এতটাই বেশি ছিল, বাইরের অন্যর বাড়ি কোথাও মানে খাটালে ওর মা দুধ আনতে গেল, সেখানে গরুকে সেবা করছে, এখানে গরুকে সেবা করছে। বর্তমানে তিনি বড় বয়সে বৈষ্ণব মতে দীক্ষিত। তিনি বাড়িতে তো তার গোমাতা আছেই, এছাড়া শুধু গরু বলে না, প্রতিটা প্রাণীর সে সেবা করে বেড়ায়। তিনি এমন মানে আগের জন্মে এমন একটি ধর্মে তিনি ছিলেন, সেই ধর্মে এই পরজন্ম, জাতিস্বরবাদ এগুলোকে মানে স্বীকার করা হয় না। সেই ধর্মের হয়ে উনি এই জন্মে হিন্দু ধর্মে জন্মেছেন এবং গোমাতার প্রতিপালন করছেন। তখন ভদ্রমহিলা শুনে অবাক, বলছে এরকমও হয়? বলে এরকমই হয়। ঈশ্বর কাকে কখন কোথায় পাঠাচ্ছেন, কাকে দিয়ে কি করাবেন, কি প্রায়শ্চিত্ত কীভাবে করাবেন, তার থেকে বড় কেউ বোঝে না। আমরা মানুষ শুধু চিৎকার করে মরি, আমরা একে অপরকে নানান কথা বলি, কিন্তু ঈশ্বর আছেন এর থেকে প্রমাণ আর কিছু হতে পারে না। এবং যারা বিশ্বাস করে না যে না ঈশ্বর নেই, একটা কাল্পনিক শক্তি হয়তো বা সত্যিই কিছুই নেই, তাদের জন্য এই ঘটনা উনি বলছেন খুব শিক্ষণীয়। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জাতিস্বরের ঘটনা অলৌকিক জনে এর আগে এসেছে, তবে এই ঘটনাটি কিন্তু অন্য ঘটনাকে ছাপিয়ে গেছে, কারণ অদ্ভুত মেলবন্ধনের ঘটনা। ঘটনাটা খুবই ভালো লাগলো। আর আমাদের ঘটনা আমরা পাঠ করছি, আমাদের কিন্তু কোনো উদ্দেশ্য নেই কোনো একটি বিশেষ জাতি বর্গ বা সম্প্রদায়কে আঘাত করা বা কারোর কোনো ধর্মীয় কিছুকে আঘাত করা। তো প্লিজ কেউ খারাপভাবে নেবেন না, ঘটনাকে ঘটনাভাবেই আশা করি আপনারা নেবেন। আজকে ঘটনা আর বড় করছি না, নতুন কোনো ঘটনা শুরু করছি না। আগামী বৃহস্পতিবার চেষ্টা করব একটু বড় এপিসোড নিয়ে ফিরে আসার। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। বন্ধুরা, আমি ছিলাম না, আউট অফ কলকাতা ছিলাম, তাই জন্য আমি পারিনি ঘটনা দিতে আগের দিন। যদিও এটা কোনো এক্সকিউজ না, আমি চেষ্টা করবো এবার থেকে কন্টিনিউয়াসলি এপিসোড আপলোড করতে। কমেন্ট করেছেন বৃষ্টি কুকিং ব্লগস, খুব ভালো লাগলো ঘটনা, বেদনাদায়ক, শুভ দীপাবলি। স্বাগতা, আমি বীরভূম থেকে। অরুণ চক্রবর্তী লিখেছে ঘটনাটা শুনে শিহরিত হলাম। মৌসুমি দে লিখেছেন খুবই ভয়ঙ্কর এবং ক্রিপি, ইউনিক, ইন্টারেস্টিং, অসাধারণ, সাংঘাতিক, দুঃখজনক ঘটনা। কুমকুমের স্বপ্নপূরণ লিখেছে দারুণ লাগলো সহেলি। টনি লিখেছেন খুব ইউনিক স্টোরি। অডিও 8487 লিখেছেন গায়ে কাঁটা দিল। নবনীতা দাস লিখেছেন দুর্দান্ত। ডিলাইটফুল কার র্যালি লিখেছেন ঘটনা খুব ভালো লাগলো। রিকা লিখেছেন শুভ দীপাবলি। বনালী ভৌমিক লিখেছে শুভ দীপাবলি, আমি তোমার নিয়মিত শ্রোতা। ববিতা দত্ত লিখছেন
প্রথম থেকেই তোমার সঙ্গে আছি। কমেন্ট তুমি কোনোদিনও পড়ো না, তাই কমেন্ট আর করি না। না না, একদমই না। আমি সত্যি প্রথমবার ববিতা দত্ত আপনার কমেন্ট দেখলাম। ম্যাডাম, আপনারা সবাই আমার কাছে সমান এবং প্রত্যেকে আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। কারোর কমেন্ট পড়বো, কারোর কমেন্ট ইন্টেনশনালি অ্যাভয়েড করবো, এরকম কোনো রকম মানসিকতা আমার মধ্যে নেই। আপনি খুব ভালো থাকবেন এবং অলৌকিক জনের সঙ্গে এভাবেই থাকবেন। সুদীপ্তা ব্যানার্জি, হ্যাপি ভূত চতুর্দশী, স্পাইসি সৌজাত্য। আর ঘটনা শুনছিলাম, ভালো লাগলো দিদি, হ্যাটস অফ অসম। মৌসুমি দে, টনি 444421, ঘটনাটাগুলো ছোটোবেলার রেডিওর সমান। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ। শুভরাত্রি।